প্রচণ্ড বিরক্তি নিয়ে টেবিলের দিকে তাকিয়ে রয়েছে ওরা। টেবিল জুড়ে রাজ্যের খাবার দাবার। এক পাশে বাঙালি নাস্তা, পরোটা, গোস্ত, ডিম ভাজা, দই, চিরা, কেটে রাখা ফল। আরেক পাশে ইংরেজি নাস্তা, টোস্ট, বিনস, সসেজ, স্প্রাউটস। টেবিলের ঠিক মাঝখানে বড় একটা কাচের জগে ফলের রস। এই সমস্ত নাস্তা আব্দুল তৈরি করেছে অরার একার জন্যে। সে কি বাঘ না সিংহ যে এত খাবার তার একার জন্য বানাতে হবে? অরা রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এই লোকটাকে আজ কঠিন ভাষায় একটা ধমক দিতেই হবে। আব্দুল ভাই। আব্দুল তার সহকারী বাবুর্চিকে সবজি কাটার ধরন শিখিয়ে দিচ্ছিল। সকালের নাস্তা তৈরির সঙ্গে সঙ্গে তার মাথায় ঘুরপাক খায় দুপুরের খাবারে কি রান্না হবে। অরাকে দেখে সে একগাল হেসে বলল, জি আফা। অরা থমথমে গলায় বলল, এত খাবার আপনি আমার একার জন্য বানিয়েছেন? যে পরিমাণে খাবার আপনি বানিয়েছেন তা তো পুরো এলাকার নাস্তা হয়ে যাবে। আব্দুল মুখের হাসিটা এখনো বজায় রেখে বলল, আপনি কি খাইবেন তা তো আফা জানি না, তাই বাংলা ইংলিশ দুই টাইপেরই করছি। দুই টাইপের নাস্তা বানাতে হবে না, আমার জন্য বাঙালি নাস্তা বানালেই চলবে। স্যার যখন বাড়িতে থাকবে তার জন্য ইংলিশ বানাবেন। আর পরিমাণটা একটু বুঝতে শিখুন আব্দুল ভাই। আপনার কারণে প্রতিদিনই খাবার নষ্ট হয়, এটা তো ঠিক না। আচ্ছা আফা, আপনি যেরকম বলবেন সেরকমই রান্না হইব। অরা রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আরেকজনের ধমক পাওনা আছে মতিউর। এই লোকটা দিন দিন ফাঁকিবাজির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। স্টাফরা বসার ঘর পরিষ্কার করছে, মতিউর পাশে দাঁড়িয়ে তার তদারকি করছে। অরা মতিউরের সামনে গিয়ে বলল, মতিউর ভাই, আন্টির ঘরে ফ্যানটা সারিয়েছেন? মতিউর জিভে কামড় দিয়ে বলল। ভয় লাগেছে আফা। অরা ভ্রু কুচকে বলল, ভুলে গেলে কি করে চলবে মতিউর ভাই? 1 মাস ধরে দেখছি ওই ফ্যানটা বন্ধ পড়ে আছে। আপনাকে কতবার বললাম ইলেকট্রিশিয়ান এনে ফ্যানটা সারিয়ে দিন। আন্টি যদি হুট করে একদিন চলে আসেন আর এসে দেখেন ওনার ঘরে ফ্যানটা নষ্ট, তখন কি একটা অবস্থা হবে বলেন? আপনি চিন্তা করেন না আফা, আমি অহনি ইলেকট্রিশিয়ানরে খবর দিতেছি। আর শুনুন, সপ্তাহে অন্তত একদিন বাড়ির সবগুলো ফ্যান লাইট চেক করে দেখবেন ঠিক মতো কাজ করছে কিনা। ঠিক আছে আফা, আপনার সংসার, আপনি যেমন চান তেমনই হইব। কথাটা কেমন হকচকিয়ে উঠল অরা। সংসারের মতো ভারী শব্দটা ঠিক হজম করতে পারছে না সে। প্রতিটা মেয়ে নাকি স্বপ্ন দেখে নিজের একটা সংসারের, যে সংসারের প্রতিটা কোণা জুড়ে থাকবে কেবলই তারই বিচরণ, যাকে সে নিজের মতো করে গোছাবে, নিজের মতো করে সামলাবে। এই বাড়িটাই কি অরার সংসার? কই না তো। সে তো এই বাড়ির কোনো সদস্য নয়, 1 বছরের জন্য অতিথি হয়ে এসেছে। 1 বছর পরে চলে যাবে, ব্যাস এতটুকুই। তাহলে কেন সেই বাড়িটা নিয়ে এত মাথা ঘামাচ্ছে? এই বাড়ির কোনো একটা ফ্যান নষ্ট হয়ে পড়ে থাকলে তার কেন রাতের ঘুম হারাম হয়ে যাবে? তাহলে কি মনের অজান্তে অরা এই বাড়িটাকে নিজের সংসার ভাবতে শুরু করেছে? আর কিছু ভাবতে পারল না অরা। গিয়ে বসলো নাস্তার টেবিলে। বাড়িটা আজ নিষ্প্রাণ হয়ে পড়ে আছে। আরশাদ সেই ভোরবেলা শুটিংয়ে বেরিয়ে গেছে। আজ তার শুটিং পুবাইলের একটা রিসোর্টে। পুবাইল জায়গাটা গাজীপুরের থেকেও দূরে। সকাল সকাল ঢাকা থেকে রওনা না দিলে সময় মতো গিয়ে পৌঁছানো যায় না। শুটিং শুরু হতেও হয় দেরি। অরা এখনো আরশাদের সঙ্গে শুটিংয়ে যাচ্ছে না। অরাকে হঠাৎ শুটিং সেটে দেখে মানুষ বলতে পারে, আরশাদ কেমন মানুষ, এখন বউ কি ম্যানেজার হিসেবে কাজ করাচ্ছে? পরিস্থিতি এখন মোটামুটি স্থবির পর্যায়ে এসেছে। মানুষ এই ভিডিওর কথা প্রায় ভুলেই গেছে। ওরাকেও তারা আরশাদের স্ত্রী হিসেবে ভালোভাবে গ্রহণ করেছে। এই মুহূর্তে এমন কোনো কাজ করা যাবে না যাতে তাদের মনে সন্দেহ ঢুকে যায়। তাই ওরা বাড়িতে থেকে যতটুকু সম্ভব কাজ করে। নাস্তা শেষ করে ওরা ক্লান্ত ভঙ্গিতে বসে রইল বসার ঘরের সোফায়। টিভিতে দেখার মতো তেমন কিছুই নেই। আরশাদ বাড়িতে থাকলে সকালের নাস্তা শেষে ছাদের অর্গানিক গার্ডেনে কতক্ষণ কাজ করে, আর ওরা তার পাশে বসে গল্প করে। আজ তো সেই সুযোগ নেই। হঠাৎ বেজে উঠল ফোনের রিংটোন। ওরা জানে এই মুহূর্তে সীমা ছাড়া আর কারোর ফোন করার কথা নয়। শুটিং ইউনিট নির্ঘাত এখন পুবাইল গিয়ে পৌঁছায়নি। ওখানে শুটিং শুরু হওয়া মাত্রই একের পর এক ফোন আসতে শুরু করবে। অরার ধারণায় সঠিক হলো। মোবাইল স্ক্রিনে ভেসে উঠেছে সীমার নাম। 2 দিন হলো সীমা গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরেছে, এর মধ্যে আর দেখা হয়নি তার সঙ্গে। অরা ফোন রিসিভ করতে সীমা উৎফুল্ল ভঙ্গিতে বলল, কি রে ওরা, তুই তো একেবারে সেলিব্রিটি হয়ে গেলি। অরা বিরক্ত ভঙ্গিতে বলল। কি যাতা বলছিস? সীমা ফুর্তির ভঙ্গিতে বলল, যাদা বলতে যাব কেন, পুরো ইন্টারনেটে তোর আর আরশাদ ভাইয়ার রেড কার্পেটের ছবি ভেসে বেড়াচ্ছে। আমি বলেছিলাম না তোদের দুজনকে পাশাপাশি দারুণ মানায়, তখন তো বিশ্বাস করিসনি আমার কথা। দুজনকে একসঙ্গে রেড কার্পেটে কি যে লেগেছে, একেবারে মেড ফর ইচ আদার। অরা ক্লান্ত ভঙ্গিতে বলল, সীমা, আজ এসব বাজে কথা না বলে হয় না? আমার মুডটা আজ ভীষণ খারাপ। সে কি, মুড খারাপ কেন? জানি না কেন, আজ কিছুই ভালো লাগছে না আমার। এক কাজ কর, বাসায় চলে আয়, দুজনে মিলে আড্ডা দিই।
এখন যেতে পারবো না স্যার, শুটিংয়ে যে কোনো সময় আমার প্রয়োজন হতে পারে। তুই এখানে চলে আয়। পাগল হয়েছিস? আমার হাতে কতগুলো প্রজেক্ট, তার হিসেব নেই। তুই এলেও কাজ করতে করতে কথা বলতাম। অরা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও আচ্ছা। ভালো কথা। বিয়ে শাদি করে তুই কি পড়ালেখার কথা ভুলে গেছিস? অরা ক্ষীণ স্বরে বলল, ভুলিনি, ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলে এসেছি। রেগুলার ক্লাসে যেতে পারবো না, পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে আসবো। পরে যেন অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো ঝামেলা না করে। আর মাত্র একটা সেমিস্টারই তো বাকি আছে। তুই কি এরপর এমবিএ করবি? না, পড়াশোনার ঝামেলা থেকে মুক্তি পেলেই বাঁচি। এমনিতেই কাজের অনেক চাপ, তোকে তো বলেছি। স্যার আমায় তার প্রোডাকশন হাউসের দায়িত্ব দিতে যাচ্ছে। সীমা কৌতূহলী গলায় বলল, আচ্ছা ওরা, তুই যদি ভাইয়ার প্রোডাকশন হাউসের সিইও হয়ে যাস, তাহলে তো আর ম্যানেজারগিরি করতে পারবি না। অরা ভ্রুকুচকে বলল, ম্যানেজারগিরি আবার কেমন শব্দ? আহা, বল না। না, স্যার তোর জন্য নতুন ম্যানেজার খুঁজছে। বুঝেছি। এবার শোন, তোকে একটা জরুরি কথা জানাতে ফোন করেছি। কি কথা? ওই সিঙ্গাপুরের কথা মনে আছে? ইন্টারের পর যে ছেলেটা আমাকে বিয়ে করতে চেয়েছিল, বিয়ের পর পড়াশোনা করাতে চেয়েছিল, পড়াশোনা শেষে সিঙ্গাপুরে নিয়ে যেতে চেয়েছিল। মনে আছে, কেন বলতো? ওই ব্যাটা তো এখনো বিয়ে না করে বসে আছে। অরা অবাক কণ্ঠে বলল, বলিস কি, এখনো তোর জন্য বিয়ে করেনি? সীমা ধমকে সুরে বলল, গাধার মতো কথা বলবি না। ওরা আমার জন্য বিয়ে না করে বসে থাকবে কেন? ওই ব্যাটা আর সিঙ্গাপুরে ফিরে যায়নি, ঢাকায় নিজের বিজনেস দিয়েছে, স্বর্ণের বিজনেস। আগে তো বড়লোক ছিলই, এখন হয়ে দাঁড়িয়েছে তার দ্বিগুণ বড়লোক। ব্যবসা সামলাতে সামলাতে আর বিয়ে করা হয়নি। মাঝখানে নাকি বাবার সাথে দেখা হয়েছিল, বাবাকে বলেছে আপনি অনুমতি দিলে এখনও আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি। সে কি রে, এখনো তোকে বিয়ে করতে চায়? তা তোর মত কি? সীমা বিভ্রান্ত গলায় বলল, আমি জানি না, মা ছবি দেখিয়েছিল, চেহারা খারাপ না, ছেলেও নাকি আদব কায়দা জানে। তার থেকেও বড় কথা, এখন আর তার সিঙ্গাপুরে ফিরে যাওয়ার ভয় নেই। ঢাকায় ভালো বিজনেস আছে। তোর সমস্যা তো এটাই ছিল, সিঙ্গাপুরে গিয়ে থাকবি না। জানি, কিন্তু ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না। যে ছেলেকে বিয়ে করবো না বলে বাবার সঙ্গে ঝগড়া করে ঢাকায় চলে এলাম, এত বছর বাড়ির সঙ্গে যোগাযোগ রাখলাম না, শেষমেশ তাকেই নাকি বিয়ে করব। অরা পরিষ্কার গলায় বলল, ছেলেটা তোকে অসম্ভব পছন্দ করে সীমা। আমার ধারণা তোর জন্যই সে আর সিঙ্গাপুরে ফিরে যায়নি, কারণ তুই ওখানে গিয়ে থাকতে চাস না। সময় নিয়ে ঢাকায় নিজে বিজনেস করেছে, যাতে তোকে আবারও বিয়ের প্রস্তাব দিতে পারে। সীমা অবিশ্বাসের সঙ্গে বলল, ধর, বাজে কথা। ওই ছেলে আমাকে কখনো সামনাসামনি দেখেনি, ছবিতে দেখেছে, তাও আবার ইন্টার পাশ করার পরের ছবি। তখন আমি দেখতে কেমন ছিলাম, একেবারে রাঙা আলু টাইপের। আমি বলি কি, ছেলেটার সঙ্গে একবার দেখা কর। দেখা করতে তো আর কোনো ক্ষতি নেই। সামনাসামনি দেখলে তুই নিজে বুঝতে পারবি এই মানুষের সঙ্গে সারা জীবন কাটানো যাবে কি না। বলছিস? হুম। তাহলে তো দেখা করতেই হবে। তোর বিয়ে হয়ে গেলে তো আমাকে একা একাই থাকতে হবে। আর তোর বিয়ের পর আমি একা থাকছি না। আর তাছাড়া তোকে একা থাকতে হবে কেন? তুই তো ওই বাড়িতেই থাকবি। অরা মলিন স্বরে বলল, সেটা তো মাত্র 1 বছরের জন্য, তারপর তো ফিরে গিয়ে ওই ফ্ল্যাটেই থাকবো আমি। সীমা কি যেন মনে করে খিলখিল করে হেসে উঠল। হাসছিস কেন? কেন যে হাসছি সেটা আজ বুঝতে পারবি না, ভবিষ্যতে বুঝবি। এ বাড়িতে সেলিনা হকের যে ঘরটা রয়েছে তার বিছানায় বসে রয়েছে অরা। মাথার উপরে ফ্যান ফুল স্পিডে ঘুরছে। মতিউর একটু আগে ইলেকট্রিশিয়ান এনে সারিয়েছে ফ্যানটা। অরার চোখ দুটো দেয়াল জুড়ে ঘুরে বেড়াচ্ছে। দেয়াল জুড়ে ছোট ছোট ফ্রেমে বাধাই করা আরশাদের ছোটবেলাকার ছবি। সেলিনা হক এই ঘরটা নিজের মতো করে সাজিয়েছেন। তিনি যেভাবে সাজিয়েছেন সেভাবেই ঘরটা রেখে দেওয়া হয়েছে। সেলিনা হক আগে প্রতি মাসে একবার করে ঢাকায় আসতেন, কয়েকটা দিন ছেলের কাছে এসে থাকতেন। অথচ আজ বছর পেরিয়ে গেল, আরশাদের সঙ্গে তার দেখা হয় না। বিশেষ করে ডিভোর্সের পর থেকে আরশাদ মায়ের মুখোমুখি হতেই চায় না। সম্পর্কের এই অবনতির পেছনে দোষটা সেলিনা হকেরই। মায়েদের প্রধান কাজই হলো যে কোনো পরিস্থিতিতে সন্তানদের পাশে থাকা, তাকে সাহস যোগানো, তাকে একটু ভরসার আশ্রয় দেওয়া। অথচ এই প্রধান কাজটাই করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। ডিভোর্সের আসল কারণ না জেনে পত্রপত্রিকায় লেখা বাজে কথা বিশ্বাস করে নিজের সন্তানকেই তিনি ভৎসনা করেছেন। আরশাদের ভেঙে যাওয়া মনটাকে আরেক দফা ভেঙে গড়িয়ে দিয়েছেন তিনি। যদিও বর্তমানে আরশাদ মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে, নিজেকে বুঝ দেওয়ার চেষ্টা করছে। কিছু সম্পর্ক চাইলেই নিঃশেষ করে দেওয়া যায় না।
সেলিনা হক এবং আশফিয়া চেয়েছিল তাদের সিলেটের বাড়িতে বড় করে আরশাদ এবং অরার বিয়ের অনুষ্ঠান করতে, আত্মীয় স্বজনদের খবর দিয়ে তাদের নতুন বউ দেখাতে। ওই পরিকল্পনা আপাতত স্থগিত। আশফিয়ার জরুরি কাজ পড়ে গেছে, তাই সে শীঘ্রই দেশে ফিরতে পারছে না। অবশ্য ভালোই হয়েছে, যে বিয়ের কোনো স্থায়িত্ব নেই তার আবার অনুষ্ঠান কিসের। ওরা হঠাৎ কি যেন মনে করে উঠে গিয়ে দাঁড়ালো আরশাদের ছোটবেলার ছবিগুলোর সামনে। একটা ছবিতে একেবারেই ছোট্ট আরশাদ, তার বয়স মাত্র কয়েক সপ্তাহ। আশফিয়া তাকে প্রথমবারের মতো কোলে নিচ্ছে। আশফিয়ার মুখে হাসি ছড়াছড়ি, তবে আরশাদ বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নিজের অজান্তেই প্রচ্ছন্ন একটা হাসি ফুটে উঠল অরার ঠোঁটে। আজ আরশাদের শূন্যতা প্রখরভাবে অনুভূত হচ্ছে। তার কথা বলার ওই মোহনীয় ভঙ্গির সাথেই নিজেকে জড়িয়ে ফেলেছে অরা। ইচ্ছে করছে ছুটে গিয়ে কিছুক্ষণ আরশাদের সামনে বসে থাকতে, তার কথা শুনতে। অরার হঠাৎ কি হলো? সে কি পাগল টাগল হয়ে যাচ্ছে নাকি? কয়েক মাস আগেও যে মানুষটা অসম্ভব ভয় করে চলতো, আজ কেন তার সান্নিধ্য পাওয়ার জন্য এমন ছটফট করছে সে? বিষণ্ণতায় ঘেরা দিনটা যেন শেষই হচ্ছে না। দুপুরের পরপর অরা ছাদে চলে গেল, মগ ভর্তি চা হাতে আনমনে তার চোখ দুটো আটকে রইল আরশাদের অর্গানিক গার্ডেনের দিকে। মনের ভিতর আরেক দফা প্রবল ঝড় বয়ে গেল। মনে পড়ে গেল ওই দিনটার কথা, যেদিন তাদের সিক্রেট খেলার সূচনা ঘটেছিল। আজ বারবার অরার আরশাদের কথা মনে পড়ছে কেন? এমনটা তো আগে কখনো হয়নি। নিজের অনুভূতিগুলোকে নিজেই বুঝতে পারছে না। বহুদিন হলো মনের সাথে কথা হয় না তার। আচ্ছা, অরা কি তাহলে আরশাদের প্রেমে পড়ে গেছে? হাজারো মেয়ে যেমন আরশাদকে একটু ছুঁয়ে দেখার স্বপ্ন দেখে, সেও কি এই একই স্বপ্নটা দেখে? আরশাদকে মনের কথাগুলো বলে আরাম পায় অরা। তার আশেপাশে থাকলে বিচিত্র এক প্রশান্তি অনুভূত হয়। এই অনুভূতির নাম কি প্রেম নাকি অন্য কিছু? রিংটনের শব্দে ধ্যান ভাঙল অরার। ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে আরশাদের নাম। মুহূর্তে অরার হৃদস্পন্দনের গতি তুঙ্গে পৌঁছে গেল। যে মানুষটার কথা এতক্ষণ তার মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছিল, আচমকায় তার ফোন পেয়ে আটকে উঠল অরা। আজ সকাল থেকেই তার ইচ্ছে করছিল ক্ষণিকের জন্য হলেও আরশাদের কণ্ঠস্বর শুনতে, তার সঙ্গে কথা বলতে। সেই আশা অবশেষে পূরণ হতে যাচ্ছে। অরা ফোন রিসিভ করতেই আরশাদ ব্যস্ত ভঙ্গিমায় বলল, ওরা কস্টিউম নিয়ে কি যেন ঝামেলা হয়েছে, দেখো তো। অরা শুকনো গলায় বলল। জি স্যার, দেখছি। অপর প্রান্ত থেকে ফোনটা কেটে গেল। অরা ভুলেই গিয়েছিল এই মুহূর্তে তাকে নিজের বেস্ট ফ্রেন্ড। দাবি করা আরশাদ ফোন দেয়নি, যার সঙ্গে মন খুলে কথা বলা যায়, সিক্রেট ভাগাভাগি করে নেওয়া যায়। তাকে তো ফোন করেছিল তার বস আরশাদ। রাগ যার একমাত্র বৈশিষ্ট্য, কাজ ছাড়া যে কিছুই বোঝে না। রাত 1টার কাছাকাছি ঘুমে অরার চোখ জড়িয়ে আসছে, তবুও কোনো ক্রমে চোখ দুটো খুলে রাখার চেষ্টা করছে। নিজেকে জাগিয়ে রাখার জন্য টিভিতে একটা গানের অনুষ্ঠান ছেড়ে বসেছে। তাতে কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না। আরশাদ যে কখন আসবে কে জানে। শুটিং থাকলে তার ফিরতে ফিরতে এমনই গভীর রাত হয়ে যায়। হঠাৎ বাড়ির মূল দরজার লকে পাসওয়ার্ড চাপার শব্দ কানে ভেসে এলো অরার। বাইরে বা ভেতর থেকে কেউ ওই লকে পাসওয়ার্ড চাপলে টপ টপ শব্দ হয়। রাত করে বাড়ি ফিরলে আরশাদ কখনো কলিং বেল বাজায় না। পাসওয়ার্ড চেপে বাইরে থেকে নিজেই দরজা খুলে নেয়। ঘুমটুম একেবারে উড়ে গেল অরার দু চোখ থেকে। এক লাফে উঠে দাঁড়িয়ে সে গেল দরজার সামনে। দরজা খুলে যেতেই দেখা পাওয়া গেল তার কাঙ্ক্ষিত মানুষটার, যাকে দেখার জন্য চোখ দুটো দিনভর তৃষ্ণার্ত হয়েছিল। প্রচ্ছন্ন এক হাসি ফুটে উঠল অরার ঠোঁট জুড়ে। হাসি লুকাবার কোনো চেষ্টা তার মধ্যে নেই। আরশাদ কিছুটা বিস্ময় নিয়ে বলল, তুমি জেগেছিলে, আমি তো ভাবলাম তুমি ঘুমিয়ে পড়েছো। অরা ঘুমিয়ে পড়বে কি করে? আরশাদকে আজ দু চোখ ভরে না দেখলে তার তো ঘুমই আসতো না। বাড়িতে প্রবেশ করেই বসার ঘরে সোফায় ক্লান্ত ভঙ্গিতে গা এলিয়ে দিল আরশাদ। অরা ডাইনিং টেবিল থেকে গ্লাস ভর্তি পানি এনে আরশাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, কেমন হলো আজ শুটিং? অরার হাত থেকে গ্লাসটা নিয়ে তাতে চুমুক দিয়ে আরশাদ বলল, শুটিংয়ের কথা আর বলবো না, আমি প্রচণ্ড টায়ার্ড। অরা সোফায় বসতে বসতে বলল। তাহলে ফ্রেশ হয়ে আসুন, একসঙ্গে ডিনার করবো। আরশাদ হতভম্ব হয়ে বলল। তুমি খাওনি কেন? অরা হাসি মুখে না সূচক মাথা নাড়ালো। 1টা বাজে ওরা, তুমি তো জানতে আমার দেরি হবে, শুধু শুধু অপেক্ষা করতে গেলে কেন? কোনো ব্যাপার না স্যার, আপনি ফ্রেশ হয়ে আসুন তো। অরা এখনো না খেয়ে বসে আছে জেনে আরশাদ তড়িঘড়ি করে ফ্রেশ হতে চলে গেল। অরা এখনো স্থির হয়ে আগের জায়গায় বসে রইল। তার হাত পা থরথর করে কাঁপছে, চোখে জল টলমল করছে। আজ সারাদিন ধরে তার মনে হচ্ছিল বুকের উপর কেউ ভারী পাথর চেপে ধরে রেখেছে। প্রতিবার শ্বাস নেওয়ার সময় মনে হচ্ছিল ফুসফুসের বড় একটা অংশ এখনো ফাঁকা পড়ে আছে। সারাদিন পর আরশাদকে দেখে তার সঙ্গে একটু কথা বলে ওই অনুভূতি বাতাসে মিশে গেছে। প্রাণ ভরে এখন অরা শ্বাস নিতে পারছে। নিজের মনের সম্পর্কে একটা ভয়ঙ্কর সত্যি সেই মুহূর্তে উপলব্ধি করতে পেরেছে। আরশাদের বসবাস তার মনের গভীরতম স্তরে, যেখানে বসবাসের অধিকার এই পৃথিবীতে কারো নেই। ওরা তো কোনোদিনও কাউকে তার মনে জায়গা দিতে চায়নি, তবু নিজের অজান্তেই আরশাদকে দিয়ে ফেলেছে সেই জায়গাটা। এই অনুভূতির নাম কি?
তোমার সাহস কি করে হয় আমাকে ফোন করার? তোমার সাহস দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি। নওশিনের এমন কথায় হকচকিয়ে গেল অরা। বিয়ের ওই ঘটনার পর আজই প্রথম নওশিনের সঙ্গে কথা হচ্ছে তার। অরা জানতো বিষয়টা স্বাভাবিকভাবে নেবে না সে। এতটা যে রেগে যাবে তাও বুঝতে পারেনি। অরা ইতস্তত করে বলল। ম্যাম, অরার কথার মাঝপথেই নওশিন ফোনের অপর প্রান্ত থেকে ঝাঁঝালো কণ্ঠে বলল। চুপ, একটা কথাও বলবে না তুমি। তোমার মতো মেয়েদের খুব ভালো করে চেনা আছে আমার। উপরে উপরে সাধু সাজবে আর ভিতরে ভিতরে বদ মতলব। ছি! অরা ক্রমেই অবাক হয়ে যাচ্ছে। নওশিনের উচ্চারিত শব্দগুলোর থেকেও বেশি অবাক করছে তার এই আচরণ। নওশিনকে কখনো এমন রূপে দেখেনি অরা। বিগত 4 বছর ধরে যার ঠোঁটে সবসময় হাসি লেগে থাকতে দেখেছে, তার এমন রূপ ঠিক হজম হচ্ছে না। নওশিন আবারও হুঙ্কার দিয়ে বলল। এই মেয়ে, সত্যি করে বলো তো, কি করে ফাঁসিয়েছ সাতকে? অরা কম্পিত স্বরে বলল। ম্যাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। নওশিন তেজি গলায় বলল। খবরদার আমার সামনে ন্যাকা সাজবে না। তোমার মতো লোয়ার ক্লাস মেয়েকে নিজে থেকে পছন্দ করে বিয়ে করার মতো মানুষ আজ রাত হোক না। তোমার মতো মেয়েরা বড় লোকদের ফাঁসিয়ে বিয়ে করে, 2 দিন পর একটা বাচ্চা নিয়ে সংসারে স্থায়ী হয়ে যায়। তোমার টার্গেট তো সেটাই, তাই না? অরার 2 কান দিয়ে গরম বাষ্প বের হচ্ছে। নওশিনের এমন কথা সে মোটেও আশা করেনি। নিমিষেই অরার 2 চোখ পানি দিয়ে ভর্তি হয়ে গেল। এমন না যে এ ধরনের কথা সে আজই প্রথম শুনছে। ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই বলেছিল, এই মেয়েটা আরশাদকে পাশানোর জন্য অজ্ঞান হওয়ার অভিনয় করছে। অচেনা মানুষের কথায় অরার খারাপ ঠিকই লেগেছিল, তবে এতটা নয় যতটা আজ লাগছে। কারণ নওশিন তো আর অচেনা কেউ নয়। এই নওশিনকে একটা সময়ে নিজের আদর্শ বলে মনে করত অরা। আপনি সত্যিটা জানেন না ম্যাম, সত্যি তো। নওশিন তাচ্ছিল্যের হাসি হেসে বলল। তুমি সত্যির মতো করে কতগুলো মিথ্যা বলবে আর আমি তা শুনবো? আমার অত সময় নেই। কি ভেবেছিলে আমার জায়গা নেবে? না ম্যাম। তাহলে আমার অবর্তমানে কেন গিয়ে আমার সাজানো সংসারটা দখল করলে? তোমার মতো বেঈমান এই মেয়েকে পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আমি তোমার রাস্তা থেকে তুলে এনেছি বলেই আজ তুমি এত বড় সাহস করতে পারছো। না হলে তো কোনো দিনও সাথে ছায়াও পড়তো না তোমার উপর। মনে রেখো, তুমি সাথে জীবনের দ্বিতীয় নারী হয়েই থাকবে। মানুষ তোমাকে আজরাত হকের স্ত্রী হিসেবে চিনবে না, চিনবে দ্বিতীয় স্ত্রী হিসেবে। অরার মাথা প্রচন্ড এক ঘূর্ণিনে ঘুরপাক খাচ্ছে। সে বুঝতে পারছে না তার কি বলা উচিত বা কেমন অনুভব করা উচিত। সে তো কারো সংসার দখল করেনি। আরশাদ হকের স্ত্রীর আসন পাবার লোভ তো তার নেই। নওশিন কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ মলিন কণ্ঠে বলল। কোথায় থাকো তুমি? সাদের সঙ্গে একই বিছানায় থাকো, তাই না? অরা ক্লান্ত ভঙ্গিতে বলল। ম্যাম, আপনি একটু আমার কথাটা শুনুন প্লিজ। নওশিন উচ্চস্বরে বলল। শ্যাট আপ! তোমার মতো নোংরা মেয়ের কথা শোনার রুচি আমার নেই। একটা কথা মনে রেখো, মানুষের জীবন একবারই ভালোবাসে। সাথে প্রথম এবং শেষ ভালোবাসা আমি। আমার মতো করেও কাউকে ভালোবাসতে পারবে না। তোমার সঙ্গে যা করেছে তা কেবলই অভিনয়। সাদ তোমাকে ইউজ করছে, ইউজ করার শেষে ছুঁড়ে ফেলে দেবে ডাস্টবিনে। অপর প্রান্ত থেকে ফোনটা কেটে গেল, তবুও মোবাইল কানে ধরে বসে আছে ওরা। লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছে সে। তার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। চোখের জল লুকাবার কোনো প্রকার চেষ্টা তার মধ্যে নেই। আরশাদ এতক্ষণ দোতলায় তার ঘরে ছিল, হঠাৎ সিঁড়ি বেয়ে নেমে এলো নিচে। বসার ঘরে চোখ পড়তেই সে লক্ষ্য করলো অরা সোফায় বসে আছে। তার হাত পা রীতিমতো কাঁপছে, অনবরত চোখ বেয়ে জল পড়ছে। নিজের অজান্তে আরশাদের বুকটা ধক করে কেঁপে উঠল। এই মেয়েটার চোখে জল মানায় না। একটা সময় আরশাদ প্রচুর মানসিক কষ্টে ভুগেছে, হয়তো এখনো ভুগছে, তাই অন্যকে কষ্ট দেখতে তার ভালো লাগে না। ওরা এগিয়ে গিয়ে শান্ত ভঙ্গিতে বলল। ওরা কি হয়েছে, কাঁদছো কেন তুমি? আরশাদের উপস্থিতি টের পেয়ে ওরা আতকে উঠল। তড়িঘড়ি করে চোখের জলগুলো মুছতে মুছতে বলল। কই না তো স্যার। আরশাদ যথেষ্ট বুদ্ধিমান ছেলে, তার বুঝতে মোটেও অসুবিধা হলো না ওরার কান্নার পেছনে প্রকৃত কারণ কি। 2 দিন হলো কথাকে নিয়ে দেশে ফিরেছে নওশিন। যদিও কথা ছিল তারা কানাডায় 6 মাস থাকবে। নির্ধারিত সময় 4 মাস আগেই নওশিনের আগমন মনে মনে আরশাদ অবাক হলেও বিষয়টা গায়ে মাখেনি, বরং খুশি হয়েছে। অবশেষে মেয়েকে দেখতে পারবে সে।
ডিভোর্সের পর কথা যতবারই বাবার কাছে এসেছে প্রতিবারই অরা তাকে গাজীপুর থেকে নিয়ে এসেছে। আরশাদ তাই যথারীতি এবার অরাকেই বলেছিল আগামীকাল কথাকে এগিয়ে নিয়ে আসতে আর আজ নওশিনের সঙ্গে যোগাযোগ করে রাখতে। অরা তার নির্দেশ অনুযায়ী নিশ্চয়ই নওশিনকে ফোন দিয়েছিল এবং এখন তার চোখে জল। কিছুতেই আর বুঝতে বাকি রইল না আরশাদের। আরশাদ ভ্রুকুচকে বলল, নৌসিন কিছু বলেছে? না স্যার। আরশাদ হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিজের রাগটা নিয়ন্ত্রণ করার বৃথা চেষ্টা করলো। নওশিন কি বলতে পারে সেটাও সে জানে। নির্ঘাত এই বিয়ে নিয়ে অরাকে বাজে কথা শুনিয়েছে। একটু একটু করে আরশাদের রাগটা যেন বেড়েই যাচ্ছে। নওশিন কেন অরাকে বিয়ে নিয়ে কিছু বলতে যাবে? আরশাদ ক্রুদ্ধ স্বরে বলল। কি বলেছে নৌসিন? অরা ঠোঁটে কৃত্রিম একটা হাসি টেনে এনে বলল, কিছু বলেনি স্যার, আমি এমনি। আমার কাছে মিথ্যা বলার চেষ্টা করবে না ওরা। কি হয়েছে বলো। স্যার কিছুই বলেনি। তুমি সত্যি বলবে নাকি আমি টেলিকম কোম্পানিকে ফোন করে কল রেকর্ড বের করব? এসব কিছুই করতে হবে না স্যার, আপনি আমার কথা বিশ্বাস করুন। আরশাদ তীক্ষ্ণ কণ্ঠে বলল। তার মানে তুমি সত্যিটা বলবে না? ঠিক আছে। অরার মনে তীব্র ভয় ঢুকে গেল। না জানি আরশাদ এখন আবার কি করে। তার পাগলামির কোনো সীমারেখা নেই। দেখা গেল সত্যি সত্যি টেলিকম কোম্পানিতে ফোন করে কল রেকর্ড বের করে ফেলেছে। আরশাদ তার পকেট থেকে ফোনটা বের করে কার নাম্বারে যেন ডায়াল করতে আরম্ভ করেছে। ডায়াল করার ভঙ্গি দেখে মনে হচ্ছে যেন এই মুহূর্তে নিজের রাগ দিয়ে পুরো পৃথিবীটাকে পুড়িয়ে ফেলতে পারে সে। আরশাদ ফোন করেছে নওশিনকে। নওশিনের দেওয়া একের পর এক আঘাত সে নীরবে সহ্য করেছে, তবে তাকে আর প্রশ্রয় দেওয়ার অর্থ নিজের ক্ষতি নিজে করা। দুটো রিং বাজতে অপর প্রান্ত থেকে ফোনটা রিসিভ হয়ে গেল। নওশিন হাসি হাসি গলায় বলল, সাত, তুমি? আরশাদ কড়া ভাষায় বলল। তোমার সমস্যা কি? কি মনে করো নিজেকে? নওশিন কিছু না বোঝার ভান করে বলল। কি বলতে চাইছো তুমি সাত? আরশাদ দাঁতে দাঁত চেপে বলল। কতবার বলেছি এই বিশ্রী নামে আমাকে ডাকবে না। অপর প্রান্তে নীরবতা। নওশিন এর জবাবে কিছুই বলল না। আরশাদ আবারও উত্তপ্ত স্বরে বলল, আমার লাইফে তোমার অস্তিত্ব কোথায়? তবুও কেন বারবার আমার লাইফে ইন্টারফেয়ার করতে হবে তোমাকে? আমি জানি না ওই মেয়েটা তোমাকে কি বলেছে, কিন্তু আরশাদ তাকে কথাটা শেষ করতে না দিয়ে বলল। ওই মেয়েটার নাম ওরা। নওশিন একটা নিঃশ্বাস ফেলে আবারও বলল। হ্যাঁ, আমি জানি না ও তোমাকে কি বলেছে। আমি শুধু ওকে বেসিককে প্রশ্ন করেছিলাম, তুমি কেমন আছো, ওই বাড়িতে কেমন লাগছে, এই সব। এর থেকে বেশি কিছু না, বিশ্বাস করো। আরশাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল। বিশ্বাস তোমাকে? নওশিন আবারও চুপ করে রইল। তাকে আর যাই হোক বিশ্বাস কোনো ক্রমে করা যায় না, এটা সম্ভবত সে নিজেও জানে। ওরা আমাকে কিছুই বলেনি, কিন্তু আমি খুব ভালো করে জানি তুমি ওকে কি বলেছো। নওশিন আহত গলায় বলল। একটা বাইরের মেয়ের জন্য তুমি আমার সাথে এমন আচরণ করছো? আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল। কে তুমি? আমার জীবনে তোমার বিন্দু মাত্র জায়গা নেই। তোমার চেহারাও আমি কোনোদিন দেখতে চাই না। আর যাকে তুমি বাইরের মেয়ে বলছো, ডোন্ট ইউ এভার ডিয়ার টু ডিসরেসপেক্ট মাই ওয়াইফ। ইফ ইউ ডু ইউ উইল রিগ্রেট দ্যাট ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। দূর থেকে দাঁড়িয়ে আরশাদের কথাগুলো শুনছিল ওরা। আচমকা এই কথাটাই তার সমস্ত অন্তরাত্মা হু হু করে কেঁপে উঠল। বুকের মাঝে হৃদয়টা ভয়ঙ্কর গতিতে নৃত্য আরম্ভ করলো। আরশাদ কি বলল? আরশাদ তাকে নিজের স্ত্রী বলে সম্বোধন করলো আসলেই, নাকি ওরা ভুল শুনেছে? অপর প্রান্ত থেকে নওশিন দৃঢ় গলায় বলল। আর আমি তোমার বাচ্চার মা। ওই একটা কার্ড আছে তোমার কাছে, কথায় কথায় বাচ্চার মা কার্ড প্লে করো। ভুলে যাও না, কেউ বাচ্চার মা হলেই তার 7 গুণ মাফ হয় না। ও আচ্ছা, তাহলে কথাটা ওই বাড়িতে যাবে না? যতদিন পর্যন্ত ওই মেয়েটা তোমার বাড়িতে আছে ততদিন পর্যন্ত না। আরশাদ জোর গলায় বলল। কথা আসবে, কালকেই আসবে, দেখি তুমি কি করতে পারো। আরশাদ নিমিষেই ফোন কেটে দিয়ে সোজা সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। রাগ তার থেকে ঝরে পড়ছে। ধপ করে সোফায় বসে পড়ল ওরা। 10 মিনিটের ব্যবধানে প্রচুর ধকল গেছে তার মস্তিষ্কের উপর। প্রথমে নওশিনের ওই কড়া ভাষায় কথাগুলো, তারপরে আবার আরশাদের তাকে স্ত্রী বলে সম্বোধন করা। আচ্ছা, আরশাদ কি মন থেকে তাকে স্ত্রী বলে সম্বোধন করলো? না, তা হয় নাকি? নিশ্চয়ই নওশিনকে রাগিয়ে দেওয়ার জন্য এমন কথা আরশাদ বলেছে। আরশাদ ওরাকে নিজের সব থেকে ভালো বন্ধু বলে মনে করে, এর থেকে বেশি কিছুই না। ডিভোর্সের মানে তো একে অপরের থেকে চিরকালের জন্য আলাদা হয়ে যাওয়া। ওরা দেখেছে আরশাদ ডিভোর্সের পর থেকে নওশিনকে একেবারেই মাথা ঘামায় না। সে কি করলো, কোথায় গেল, এসব নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই আরশাদের। তবে নওশিন তার একেবারেই বিপরীত। তার সকল আগ্রহের কেন্দ্রবিন্দু যেন আরশাদ। ওরা কথাকে আনতে যতবারই গাজীপুরে গেছে ততবারই আরশাদকে ঘিরে হাজারো প্রশ্ন ছুড়ে দিয়েছে নওশিন তার দিকে। কিন্তু কেন?
তাহলে কি নওশিন ডিভোর্সের পরেও ভুলতে পারেনি তাকে? প্রকৃতপক্ষে পেরেছে। আরশাদের প্রতি ভালোবাসা জাতীয় কোনো অনুভূতি তার কাজ করে না, মূলত নিজের স্বার্থেই আরশাদের ব্যক্তিগত জীবনের প্রতি তার এত আগ্রহ। নওশিন আজও আশা করে কোনো এক জাদুর বলে আরশাদ ফিরে যাবে তার জীবনে, আবারও নতুন করে সাজিয়ে দিবে তার ভেঙে পড়া ক্যারিয়ার। এজন্যই অরার সঙ্গে আরশাদের আচমকাই বিয়েটা তার মেনে নিতে এত কষ্ট হচ্ছে। সূর্য ডুবে গেছে, তবুও খানিক উজ্জ্বলতা ছড়িয়ে আছে চারিদিকে। ছাদের দোলনায় ক্লান্ত ভঙ্গিতে বসে আছে অরা। নওশিনের বলা কথাগুলো এখনো মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না সে নাকি চিরকাল আরশাদের জীবনে দ্বিতীয় নারী হয়ে রবে। আচ্ছা, অরা না হয় 1 বছর পর চলে যাবে আরশাদের জীবন থেকে, কিন্তু আরশাদ যদি সত্যিকার অর্থে কাউকে পছন্দ করে বিয়ে করত, তাহলে কি তাকে এই কথা বলতো নওশিন? জীবন কোনো প্রতিযোগিতা নয় যে প্রথম নারী জিতে যাবে, দ্বিতীয় নারী হারবে। আরশাদের জীবনে প্রথম নারী হয়ে কি করেছে নওশিন? তাকে ভালোবাসতে পেরেছে নাকি তার ভালোবাসার সম্মান করতে পেরেছে? এমন প্রথম নারী হওয়া কোনো গৌরবের বিষয় বলে তো মনে হয় না। আরশাদ ছাদে এলো, নিঃশব্দে এসে বসলো অরার পাশে। অরা মুখ ঘুরিয়ে তাকাতেই কয়েক মুহূর্তের জন্য চোখাচোখি হলো দুজনার, তবে সেটা কয়েক মুহূর্তের জন্যই। আরশাদের চোখ দুটো আকাশের দিকে চলে গেল। অরাও তার দৃষ্টি অনুসরণ করে তাকালো আকাশের দিকে। পশ্চিমের রক্তিম আকাশে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। এরা কোন পাখি? অরার জানতে খুব ইচ্ছে করছে। আরশাদকে জিজ্ঞাসা করবে? না থাক, আরশাদের সঙ্গে নীরবতায় কাটানো এই মুহূর্তগুলো তার কাছে খুব দামি। আরশাদ হুট করে নীরবতা ভঙ্গ করে শুকনো গলায় বলল। তুমি মন খারাপ করো না ওরা। অরা মলিন হাসি হেসে বলল, না স্যার, মন খারাপ করছি না। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছিল আমায়। আমি মোটামুটি অভ্যস্ত। আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, এই মানুষটাকে আমি ভালোবাসিনি জানো। মিথ্যা ছাড়া যে কথা বলতে পারে না, প্রতিটা মুহূর্তে মানুষের সামনে যাকে অভিনয় করতে হয়, এমন মানুষকে কে ভালোবাসবে? আমি যাকে ভালোবাসিছিলাম সে ছিল একদম আলাদা। আই কাইন্ড হার্ট অ্যান্ড অল। সময় মানুষকে বদলে দেয়। আমার ভালোবাসাটা ভুল ছিল। মানুষ তার ইচ্ছে করে ভালোবাসে না কাউকে, ভালোবেসে ফেলে। তা ঠিক, ভুল মানুষকে ভালোবেসে ফেলেছিলাম, যার জন্য আজ পর্যন্ত। ভালোবাসার অনুভূতি যেমন সুখময়, তাকে হারিয়ে পাওয়া যন্ত্রণা ঠিক ততটাই তীব্র। ভালোবাসা হারিয়ে একদল মানুষ মনে করে আমার ভালোবাসা যদি ফিরে আসতো, আর আরেক দল মনে করে ওই ভালোবাসা যেন জীবনেও ফিরে না আসে। আরশাদ দ্বিতীয় দলের সদস্য। ভালোবাসা নামক অনুভূতিটা যদি সুন্দর হোক না কেন, এ জীবনে একবার ভালোবেসে যে পরিমাণ যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে, তাতে আর ভালোবাসার শখ মিটে গেছে। আরশাদ হঠাৎ কি যেন মনে করে বলল, ওরা শোনো, তুমি কখনো ভুল মানুষকে ভালোবাসবে না। কি করে বুঝবো কেউ ভুল না ঠিক? বোঝা যায়। এইসব ক্ষেত্রে প্রতিটা মানুষের একটা সিক্স সেন্স কাজ করে। আপনার করেনি? করেছিল, কিন্তু নিজের সিক্স সেন্সকে নিজেই পাত্তা দেয়নি। ওরা বিভ্রান্ত গলায় বলল, বুঝলাম না। নৌসিনের ছোট ছোট কিছু ব্যাপার ছিল যেগুলো সাধারণ দৃষ্টিতে দেখলে তেমন বড় কোনো সমস্যা ছিল না, কিন্তু ওই ছোট ছোট সমস্যাগুলি পরবর্তীতে ভয়ানক রূপ নেয়। যেমন? আরশাদ খানিক ভেবে বলল, যেমন ও আমার কাজে কখনো অ্যাপ্রিসিয়েট করতো না। আমার কোনো সিনেমা হিট হলে বা দর্শকের প্রশংসা পেলেও ও তেমন তা পছন্দ করতো না। ওরা অবাক কণ্ঠে বলল, সে কি? হুম। তারপর আবার যখনই শুটিংয়ের সময় আসতো তখনই কেমন যেন অন্যরকম হয়ে যেত। আমার মনে হয় তো শুটিংয়ে গিয়ে বিরাট কোনো অন্যায় করেছি। এটা কেমন কথা স্যার? কাজ তো মানুষকে করতেই হবে। কাউকে অসম্ভব ভালোবাসলেও নিজের সবটুকু সময় তাকে দেয়া তো সম্ভব না। আমার কি মনে হয় জানো, কি? ওর ভেতরে এক ধরনের জেলাসি কাজ করতো। জেলাসি? হুম। স্বামী স্ত্রী একই ফিল্ডে কাজ করলে এমন জেলাসির সৃষ্টি হতে পারে। আমি প্রতিনিয়ত শুটিং করছি, আমার সিনেমা হিট হচ্ছে, অথচ তখন নৌসিন সেরকম কাজ করছিল না। ওর সিনেমাগুলো সেভাবে ব্যবসা সফল হচ্ছিল না, তাই হয়তো এই ধরনের জেলাসি ওর ভিতরে কাজ করতো। হয়তো। আরশাদ প্রসঙ্গ পাল্টানোর উদ্দেশ্যে বলল, বাদ দাও, আমি ওকে নিয়ে কোনো কথাই বলতে চাই না। তার কোনো অস্তিত্ব আমার জীবনে নেই। তোমাকে যেতে হবে না, কাল আমি গিয়ে কথাকে নিয়ে আসবো। ওরা শুকনো এক ঢোক গিলে বলল, এতটা পথ আপনি ড্রাইভ করবেন? না, জহির সঙ্গে যাবে। আজ আমার ড্রাইভ নিয়ে তোমার এত ভয় কেন বলো তো? আমি তো আগে থেকেই ভালো ড্রাইভ করি। তাও ভয় লাগে স্যার। সেবার অ্যাক্সিডেন্ট করে কি একটা অবস্থা মনে নেই? হাতে পায়ে কতগুলো সেলাই লেগেছিল। একটা অ্যাক্সিডেন্ট করছি বলে কি ড্রাইভিং করা ছেড়ে দেবো? ওই অ্যাক্সিডেন্টের পর থেকে তো আরো ভালো করে ড্রাইভিং শিখছিলাম।
তবুও আপনার ড্রাইভিং আমার ভরসা নেই। তাহলে তো এখন থেকে তুমি বাইরে গেলে আমাকে ড্রাইভ করতে হবে। ভয় দেখাচ্ছেন আমায়? তুমি ভয়ও পাও নাকি? আচমকাই হাসি ফুটে উঠল অরার ঠোঁটে। খিলখিল করে হেসে উঠেছে মেয়েটা। আরশাদ এক দৃষ্টিতে তাকিয়েছে সেই হাসির দিকে। আজ সারাদিন পর আবারও ঠোঁটে প্রকৃত হাসি দেখল সে। এই হাসিটাতেই তাকে সব থেকে ভালো মানায়। বিকেলের এই সময়টা অদ্ভুত সুন্দর। সূর্যের তীব্রতা কমে আসে, আকাশে নাম না জানা পাখির ঝাঁক উড়ে বেড়ায়, মিষ্টি একটা বাতাস অনুভূত হয়। আরশাদের বাড়ির বিশাল বাগানে ঘাসের উপর বসে আছে সে, তার কোলে কথা। মলিন সূর্যটার আলো এসে পড়েছে তার মুখের উপরে। মেয়েটাকে আজ সত্যি প্রিন্সেসের মতো লাগছে। কথা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। তার দৃষ্টি আকাশে উড়ন্ত এক ঝাঁক পাখির দিকে আবদ্ধ। কথা হঠাৎ কি যেন মনে করে কৌতূহলী গলায় বলল, আচ্ছা বাবা, আমি উঠতে পারি না কেন? আরশাদ স্বাভাবিকভাবে বলল, কোথায় উঠতে পারিস না? প্লেনে তো ঠিকই উড়ে বেড়াস। কথা ভ্রুকুচকে বলল, দূর, ওটা ওরা হলো নাকি? আমি তো পাখিদের মতন উঠতে চাই। কিন্তু আমরা তো পাখিদের মতো উঠতে পারবো না বাবা। কেন? আরশাদ কোনো উত্তর খুঁজে না পেয়ে বলল, কারণ আমাদের ডানা নেই। আমার ডানা থাকলে কি আমিও পাখিদের মতন উঠতে পারতাম? পারি তো। ইস, আমি পাখি হলে কত ভালো হতো। আরশাদ সুন্দর করে বুঝিয়ে বলল, পাখি উঠতে পারলেও মানুষের ক্ষমতা তার থেকে অনেক বেশি। পাখি হলে বলতি। ইস, আমি যদি মানুষ হতাম। মানুষ যেমন অনেক কিছুই পারে যা পাখি করতে পারে না। তাই মানুষ কি কি পারে বাবা? সেটা জানতে হলে তো তোকে আগে আরো বড় হতে হবে। আমি কবে বড় হব? কালকে? কথা এমন প্রশ্নে হেসে ফেলল আরশাদ। তাকে সচরাচর হাসতে দেখা যায় না, গেলেও সেই হাসিগুলো হয় না প্রকৃত হাসি। তবে কথাকে পেলে তার ঠোঁটে এমন হাসি ফুটে উঠতে বাধ্য। এরই মাঝে বাগানে আগমন ঘটল অরার। তার হাতে একটা ট্রেতে তার এবং আরশাদের জন্য কফি আর কথার জন্য মিল্কশেক। অরা ট্রে নামিয়ে রেখে নিচে ঘাসের উপর বসতে বসতে বলল,